ঝামেলা লেগেছে মনে হচ্ছে। বড়সড় ব্যাপার হয়েছে বোধহয়। অনেক কটা আওয়াজ শুনতে পাচ্ছি। তার মানে অনেকদিন পরে উত্তেজিত হওয়ার মতন কিছু একটা হয়েছে। যাক, শীতের মধ্যে বাড়িটা একদম ঠান্ডা মেরে গেছিল। এ ঘরে শুয়ে বসে খেয়ে দে মাচা ধরে গেছিল আমার। যাই একটু তাল ঠুকে গাটা গরম করে আসি। এই দেখো, আপনি কোথাও যাচ্ছেন? আমি তো আপনার জন্য দুধ নিয়ে এলাম। সবে তো নেবু নেবু খেলাম গো, এর ওপরে দুধ খেয়ে তো পেটে ছানা কেটে যাবে। আমি যাই গিয়ে দেখে আসি কার সঙ্গে কার যুদ্ধ লেগেছে। আচ্ছা ননিবালা, তুমি তো সবে রান্নাঘর থেকে এলে, দেখতে পেলে কি কার কার মধ্যে যুদ্ধ লেগে গেছে? সার্থকী আর কনক। উনি এখনো কিছু জানেন না, কিন্তু নিচে গেলে অশান্তি বাড়াবেন বই কমাবেন না। কি গো, এত ভেবে চিন্তে বলতে হচ্ছে কেন ননিবালা? না, আসলে আমি না কিছু জানি না, আমি বসার ঘর দিয়ে আসিনি তো। সে আবার কি, বাড়ির মধ্যে কত কিছু ঝামেলা হচ্ছে, তুমি জানোই না কি হয়েছে? আসলে আমি তো কাজের লোক, তাই বাড়ির সব ব্যাপারে না ঢোকাই ভালো। আরে বাবা, ঢুকতে কে বলছে? কিন্তু বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে সেটা তুমি জানবে না? কাজের লোকের নামে কলঙ্ক। এই দেখো, আপনি কোথায় যাচ্ছেন? বলছে কি দুধটা গরম গরম খেয়ে নিন না, ওসব অমল টমল কিচ্ছু হবে না। আমি আমি যাই গিয়ে নিচে দেখে আসি কি হচ্ছে। শুনুন, বলছি শরীরটা তো ঠিক রাখতে হবে, দুধটা খেয়ে নিন। আর দুধটা খেয়ে ঘরে বসে একটু বিশ্রাম নিন। সামান্য কারণে কি দরকার নিচে যাওয়ার? ভাড়া পেটে ঠেঙিয়ে নিচে ঝামেলা দেখতে যাওয়া কিরম একটা লাগে। আচ্ছা ঝিলমিল কোথায়? অনেকক্ষণ ধরে বেপাত্তা। ঝামেলাও চলছে, চেঁচামেচিও চলছে, তার মানে বেশ বড় সড় ব্যাপার। উনি এমন ভাবে বললো যেন কিছুই নয়। আচ্ছা, ঝিলমিলকে নিয়ে কিছু হয়নি তো? মাঝে মাঝে তোর কি হয়? কেন এভাবে ওকে নিয়ে পড়িস তুই? দাদা ভাই, তুইও আজকে আর একটা কথা বলবি না। তোদের পার্সোনাল প্রবলেম, যা সমস্যা হয়েছে ঘরে গিয়ে মিটিয়ে নে, যা। ঘরে যাও, কি মাথা ঠান্ডা করে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নাও। তোমরা আজকে এই কথাগুলো কেন বলতে পারছো বলো তো? কারণ যে তোমরা আমার জায়গাতে নেই তাই। আমার অবাক লাগছে অভ্র, তুমি এভাবে কি করে কথা বলছো? এই বাড়ির ছেলেটাকে এভাবে কথা বলে না। তাহলে বুঝেছো তো? বুঝো যে আমি কেন আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। এবারে রীতি নীতি শিক্ষা দীক্ষা সব ভুলে গিয়ে আমি আজ অভ্র, আমরা বুঝতে পারছি তুই কোনো একটা কারণে খুব কষ্ট পেয়েছিস, কিন্তু এভাবে তো কোনো সমস্যার সমাধান হবে না। এভাবে কেন? কোনোভাবেই কোনো কিছু মিটবে না মা, কোনো সমস্যার সমাধান হবে না, কারণ ও কোনোদিনও পাল্টাবে না। অনেক সহ্য করেছি আমি, বিশ্বাস করো, অনেক সহ্য করেছি, কিন্তু আজকে আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, তাই জন্য এই কথাগুলো বলতে আমি বাধ্য হচ্ছি। না, বলবি না, এটা বলার ধরন নয়। যদি ভদ্রভাবে বলতে পারিস তাহলেই বলবি ঝিলমিল কি করেছে। না না জেঠুমনি, আমরা শুনতে চাই না, এটা ওদের পার্সোনাল ব্যাপার, ওরা নিজেরা ঠিক করবে। কিন্তু আমি তো বলতে চাই, আমি বলতে চাই আমি অনেক সহ্য করেছি, তারপরে কি আজকে আমি এই কথাগুলো বলছি দাদা ভাই? সত্যিটা কি তোরা জানিস না? আমি ওকে ভালোবেসেছিলাম, কিন্তু ও আমাকে আজ অব্দি এতটুকু শান্তি দেয়। ভাই, সবকিছু তো মিটে গেছিল, তুমি কেন আবার ওসব কেন কি আমি কিচ্ছু বুঝি না বৌরানি। শুধু এতটুকু জানি যে ওকে আমি এতটা ভালোবেসেছিলাম, ওর ভালোবাসা এতটা অন্ধ হয়ে গেছে যে ওর সব খারাপ গুলো আমি ওভারলুক করে গেছি। তারপরও ওকে আমি সাবধান করেছি, ওকে আমি বুঝিয়েছি, কিন্তু কোথায় কি? কুকুরের লেজ যেরকম সোজা হয় না, ও তেমনি ঠিক তাই। ও কোনোদিনও সোজাবে না, কোনোদিনও পাল্টাবে না। ওর হাজার অন্যায় জানার পরও আমি ওর সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও। অভ্র, কি বলতে চাও পরিষ্কার করে বলো, এত কথা ভালো লাগছে না। আমার ভালো লাগছে ছোট মা, আমার ভালো লাগছে। বলো তো যে আমার বউয়ের সম্পর্কে আমি তোমাদের সবার সামনে ভেবে এত কথা আমি কেন বলছি জানো ছোট মা? কারণ আমি চাই না তোমরা আমাকে ভুল বোঝো। আরে একটা কথা আমি বুঝতে পারি না যে ওর জন্য তো আমি আজ অব্দি এত কিছু করেছি, সব করেছি ওর জন্য, তারপরও কি এটা আমার প্রাপ্য ছিল? ও
ওকে জিজ্ঞেস করো তো, ও বলতে পারবে না। এত তো হাজার হাজার মিথ্যে কথা বলে, কিন্তু এই মিথ্যে কথাটা ও বলে দেখুক তো যে ওর কাছে আমি কোনোদিনও অন্যায় আবদার করেছি কিনা। অভ্র, আমি তোমাকে কিছুতেই বোঝাতে পারছি না। একটা কথা বলবে না তুমি এখন। অভ্র, দ্যাট ইজ নট দ্য ওয়ে টু টক। খুব খারাপ করছিস এটা কিন্তু। আর ও একা খারাপ করে যাবে সবার। দিনের পর দিন ও এবারে সবার খারাপ চেয়ে এসেছে। ওকে আমি হাজার দিন বুঝিয়েছি, ওকে আমি বারণ করেছি, সাবধান করেছি ওকে আমি। আর এটা ওকে বলেছি যে তুমি নিজেকে ভালোবাসো, খুব ভালো কথা, বাসো, কিন্তু তোমার নিজের বাইরে একটা দুনিয়া আছে, কিছু লোক আছে যারা যারা তোমাকে ভালোবাসে। আরে তাদেরকে তুমি পছন্দ করো না ঠিক আছে, কিন্তু তাদের ক্ষতি অন্তত করো না। রিকোয়েস্ট অব্দি করেছি ওকে আমি যে প্লিজ নিজের কথা বাদ দিয়ে বাড়ির সবার কথা একটু ভাবো, কিন্তু ও আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তার শাস্তি তুমি আমাকে কিভাবে দিয়েছো? আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও তুমি আমার রেয়াত করোনি। আরে যেই অন্যায়গুলো তুমি করেছো না সেগুলো ক্ষমার অযোগ্য, বুঝলে? তাহলেও আমি আমার নিজের ভুল স্বীকার করেছি, কিন্তু তার সাথে আমি তোমার কাছ থেকে কি পেয়েছি মনে করে দেখো তো, কি ব্যবহারটাই না তুমি আমার সাথে করেছো। আজকে ও যত অন্যায় করেছে, আজ অব্দি যত অন্যায় করেছে, সব অন্যায় আমি নিজে ওকে শাস্তি দেবো। আমাদের লাইফে যে আসতে চলে গেছে আমি তার দিব্যি খেয়ে বলছি, আজকে থেকে তোমার আর আমার সম্পর্ক। প্লিজ 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 এরকম বলো না অভ্র, প্লিজ। আর আমি তোমাকে খুব ভালোবাসি অভ্র, সত্যি খুব ভালোবাসি। আমি পারবো না তোমাকে। সব বাজে কথা তোমার, সব বাজে কথা। নিজেকে ছাড়া তুমি কোনোদিনও কাউকে ভালোবাসতে পারো না। ও যে মুর্শিদাবাদের বাড়িতে ছিল, ইনফ্যাক্ট ওদের কলকাতারও যে বাড়ি আছে সেটা থেকে এসি আছে না তো, বরঞ্চ আমি এসিতে ছোট থেকে বড় হয়েছি। আমি যখন এসি ছাড়া ম্যানেজ করে নিচ্ছি তখন ও নিশ্চয়ই পারবে। আফটার অল শত হলে ও তো আমার ওয়াইফ। তাও আগে যা ঘটেছে হয়ে গেছে সেগুলো, কিন্তু এখন তো আমি দুটো বাচ্চার মা। এতটুকু হলো আমার মান সম্মান আছে। অভ্র, এইভাবে সবার সামনে আমাকে অপমান করো তোমার কোনো রাইট নেই। কি 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 বললে তুমি? মান সম্মান অপমান যা জানো এগুলো কি? আদৌ বোধ আছে তোমার এগুলো কি? তুমি দিনের পর দিন হাজারটা অন্যায় করে গেছো, তারপরও তোমাকে এবারে সবাই তোমাকে কাছে টেনে নিয়েছে, বৌমনির মর্যাদা দিয়েছে। তুমি পেরেছো কোনোদিনও সেই মর্যাদা, সেই সম্মানের উপযুক্ত হয়ে উঠতে? চেষ্টাই করোনি তুমি কোনোদিন। তুমি চেষ্টাই করোনি এবারই যোগ্য বৌমনি হয়ে উঠতে। শুধু নিজের কথাই তুমি ভেবে গেছো। ওর যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন কতগুলো কথা আমি বলতে বাধ্য হচ্ছি। ও কনকার সাত্তকের সম্পর্ক বাঁচানোর ক্ষেত্রে তিস্তার এগেস্টে যথেষ্ট প্রমাণ এনে সাহায্য করেছিল আমাদের। তোমার কি মনে হয় ছোট মা, তার পেছনে ওর কোনো স্বার্থ ছিল না? আমরা ওর ভালোটা নিয়ে কথা বলছি অভ্র এখন। কিন্তু ওর খারাপগুলো ওর ভালোর থেকে অনেক বেশি ছোট মা। ও সেদিন সেগুলো করেছে নিজের দোষগুলো নিজের। অভ্র, আমি শুধু জানি সেদিন কেউ আমাদের সাহায্য করেছিল বলে একটা বড় অঘটন থেকে আমরা বেঁচেছি। ছোট মা, তোমার এটা মনে হচ্ছে না যে আজকে আমি হঠাৎ করে কেন এসব কথা বলছি? কি ব্যাপার বলো তো অভ্র? হ্যাঁ, আমি জানি ওর অনেক দোষ আছে, অনেক ভুল করেছে, কিন্তু ও বেসিক্যালি ছেলে মানুষ, চঞ্চল আর স্পষ্টবাদী। তাই জন্য ওর ছোট ছোট ভুলগুলো আমাদের কাছে বিরাট আকারে এসে পড়ে। কিন্তু তাই বলে তুমিও ছোট মা, তুমিও যে তুমি লোকের মুখ দেখলে মনের কথা বুঝে যাও, আজকে তুমি ওকে ভুল বুঝছো। তাই তো এ বাড়িতে সবাই ভুল, একমাত্র তুই ঠিক। হ্যাঁ আমি ঠিক, কারণ আমি জানি যে আমি যেটা করছি ঠিক করছি। এই যে ওর সুন্দর চেহারাটা দেখছো না, এই সুন্দর চেহারাটার পেছনে একটা শয়তান লুকিয়ে আছে। আর আজকে সেই মুহূর্তে আমি তোমাদের সবার সামনে খুলবো। না, এ তো থামবে না দেখছি। শান্তকি, যদি পারিস ওকে ঘরে নিয়ে যা। ঘরে চলো, ঘরে চলো। তুমি ঘরে গিয়ে সব বলো, কেন রেগে গেছো, কি হয়েছে সব বলো। চলো। বলবো তো আমি অবশ্যই, আর সেটা তোমাদের সবাইকে আজকে শুনতে হবে। তোমাদেরকে আজকে জানতে হবে যে ও কে, ও কতটা নিচে নেমেছে। কি হচ্ছে এটা? ঝিলমিল তোর বউ, ওর মান সম্মান নিয়ে তুই এভাবে কিছু করতে পারিস না। ও কেউ না মা, না আমার বউ, না এবাড়ির বৌমনি। ও আসলে কে সেটা তোমাদেরকে আজকে আমি বলছি। ও হলো অরুণেশ চ্যাটার্জির স্পাই।
সবাইকে সেদিন মন্দিরে যাওয়ার জন্য কে তোমাকে ইনসিস্ট করেছিল? কে বলেছিল তোমাকে ওখানে যেতে? তুমি আমাকে প্রত্যেক বছর ভাইফোঁটা দাও, তাই না? আমাকে ভাই বলে মানো তো? তাহলে আজকে সবার সামনে তুমি সত্যিটা বলো। তুমি যা যা জানো সব বলো, না হলে আমার মাথার দিব্যি রইল পৌরাণী। তুমি তোমার ভাইয়ের মনোভাব থেকে